আসসালামু আলাইকুম প্রিয় শিক্ষার্থীরা, এই ভিডিওতে আমরা ক্লাস 9-10 এর পদার্থবিজ্ঞান বইয়ের সপ্তম অধ্যায় তরঙ্গ ও শব্দ এই অধ্যায়টির অনুশীলনীর সবগুলো প্রশ্নের উত্তর নিয়ে আলোচনা করব 206 থেকে 209 পৃষ্ঠার মধ্যে। 206 পৃষ্ঠায় রয়েছে সাধারণ প্রশ্ন এবং গাণিতিক প্রশ্ন, এরপর রয়েছে পরের পৃষ্ঠায় বহু নির্বাচনী এবং শেষে রয়েছে এখানে 3টা সৃজনশীল প্রশ্ন। এই সবগুলো প্রশ্নের উত্তর আমরা স্টেপ বাই স্টেপ দেখব। তাহলে চলো প্রথমে আমরা সাধারণ যে প্রশ্নগুলো রয়েছে সেগুলোর উত্তর দেখে নেই। প্রথম যে সাধারণ কোয়েশ্চেনটা সেটা হলো, দেখাও যে একটি তরঙ্গ এক জায়গা থেকে অন্য জায়গায় শক্তিকে নিতে পারে। এর অ্যান্সারে আমরা লিখব, তরঙ্গ এক জায়গা থেকে অন্য জায়গায় শক্তি নিতে পারে কারণ তরঙ্গ হলো এক ধরনের কম্পন যা মাধ্যমের কণাগুলোর মাধ্যমে সঞ্চালিত হয়। যেমন একটি উদাহরণ হলো জোরে সাউন্ড সিস্টেম বা মাইকের আওয়াজ হলে শব্দের তরঙ্গে ওই জায়গার মাটিসহ দূরবর্তী ঘরও প্রকম্পিত হতে থাকে। যেহেতু কোনো কিছু প্রকম্পিত করার জন্য বা কাঁপানোর জন্য শক্তি প্রয়োজন হয়, তাই বলা যায় তরঙ্গ এক জায়গা থেকে অন্য জায়গায় শক্তি নিতে পারে। এরপর 2 নম্বর কোয়েশ্চেনটা হলো, শীষ দিলে শব্দ হয় কেন? এর অ্যান্সারে লিখব, শীষ দেওয়ার সময় আমরা মুখের ভেতরের বাতাসকে একটি সরু পথে প্রবাহিত করি। এই সরু পথে বাতাসের প্রবাহের কারণে কম্পন সৃষ্টি হয়, যা শব্দ হিসেবে শোনা যায়। এরপর 3 নম্বর কোয়েশ্চেন, তরঙ্গ প্রবাহিত হওয়ার সময় মাধ্যমের কণাসমূহ প্রবাহিত হয় না, নিজ অবস্থানে তার সরল ছন্দিত স্পন্দন হয়, সত্য না মিথ্যা? এর অ্যান্সার, বাক্যটি সত্য। তরঙ্গ প্রবাহিত হওয়ার সময় মাধ্যমের কণাগুলো তাদের নির্দিষ্ট অবস্থানেই স্পন্দিত হয়, তবে তারা তরঙ্গের সাথে স্থান পরিবর্তন করে না। উদাহরণস্বরূপ, যখন একটি পাথর পুকুরে ফেলা হয় তখন পানির কণাগুলো উপরে নিচে স্পন্দিত হয়, কিন্তু তারা পুকুরের এক প্রান্ত থেকে অন্য প্রান্তে যায় না। এরপর 4 নম্বর কোয়েশ্চেনটা হলো, বজ্রপাত হলে শব্দ হয় কেন? আনসার, বজ্রপাতের সময় বিদ্যুৎ প্রবাহের কারণে বাতাস খুব দ্রুত উত্তপ্ত হয় এবং প্রসারিত হয়। এই দ্রুত প্রসারণের কারণে একটি শক্তিশালী শব্দ তরঙ্গ তৈরি হয়, যা আমরা বজ্রের শব্দ হিসেবে শুনি। 4 নম্বরের পর 5 নম্বর কোয়েশ্চেনটা, বাদুড় ওড়ার সময় আল্ট্রাসাউন্ড শব্দ তৈরি না করে ইনফ্রাসাউন্ড শব্দ তৈরি করলে বাদুড়ের কী সমস্যা হতো? অ্যান্সার, বাদুড় ওড়ার সময় আল্ট্রাসাউন্ড অর্থাৎ অতি উচ্চ কম্পাঙ্কের শব্দ ব্যবহার করে এবং এটা করে প্রতিধ্বনি তৈরি করে এবং পথের বাধা শনাক্ত করে। যদি তারা ইনফ্রাসাউন্ড বা অতি নিম্ন কম্পাঙ্কের শব্দ ব্যবহার করত, তবে 1 নাম্বার হলো কম স্পষ্ট প্রতিধ্বনি হতো। ইনফ্রাসাউন্ডের তরঙ্গ দৈর্ঘ্য বেশি হওয়ায় ছোটোখাটো বাধা শনাক্ত করা কঠিন হতো। এরপর দূরত্ব সমস্যা, ইনফ্রাসাউন্ড অনেক দূর পর্যন্ত যেতে পারে, কিন্তু বাদুড়ের জন্য কাছাকাছি বাধা শনাক্ত করা জরুরি। এই কারণে দূরের যেই সমস্যা বা দূরে থেকে প্রতিধ্বনিটা আসার যেই ব্যাপারটা, এটা কিন্তু তার কাজে আসবে না। এরপর অন্যান্য প্রাণীর প্রভাব, ইনফ্রাসাউন্ড অন্যান্য প্রাণীরাও শুনতে পায়, যা বাদুড়ের প্রতিধ্বনি শনাক্তকরণে সমস্যা তৈরি করত। সাধারণ প্রশ্নগুলোর উত্তর আমরা দেখে নিলাম। এবার চলো গাণিতিক প্রশ্নগুলোর উত্তর দেখে নেই। 1 নম্বর কোয়েশ্চেন, 7.15 চিত্রে অর্থাৎ এইখানে অবস্থান এবং সময়ের সাপেক্ষে একটি তরঙ্গের সরণ দেখানো হয়েছে। তরঙ্গটির বেগ কত? এর অ্যান্সার আমরা লিখব, চিত্র হতে তরঙ্গটির তরঙ্গ দৈর্ঘ্য ল্যামডা সমান হলো 2 মিটার। এই যে একটা থেকে আরেকটার দৈর্ঘ্য কিন্তু এখানে আমরা দেখতে পাচ্ছি পূর্ণ তরঙ্গের এখানে 2 মিটার, তাহলে এটা লিখলাম আমরা 2 মিটার। এবং তরঙ্গটির পর্যায়কাল হবে 0.1 সেকেন্ড, কারণ এখানে দেখতে পাচ্ছি এই যে তরঙ্গটা 0.10 বা 0.1 সেকেন্ড পর্যন্ত একটা তরঙ্গ সৃষ্টি করেছি। কম্পাঙ্কের জন্য আমরা জানি সূত্র হলো F = 1/t, তাহলে 1কে আমরা এবার t এর মান অর্থাৎ 0.1 দিয়ে ভাগ করব, তাহলে হবে 10 হার্জ। তাহলে তরঙ্গটির বেগ কত? v এর সূত্র বা বেগের সূত্র আমরা জানি F ল্যামডা, তাহলে F এর মান আমরা বসিয়ে দেব 10 এবং ল্যামডার মান এই যে 2, সেটা বসানোর পর হবে 20 মিটার পার সেকেন্ড। এটাই অ্যান্সার। তারপর 2 নম্বর কোয়েশ্চেন, কোনো একটি মাধ্যমের ভেতর দিয়ে একটি বস্তুর ব্যাগ এবং ওই মাধ্যমে শব্দের ব্যাগের অনুপাতকে ওই বস্তুর মাচ বা ম্যাচ বলে। তাহলে এই মাচ 9 যুদ্ধ বিমানের গতিবেগ কত হবে? এর অ্যান্সারটা খুবই সহজ।
এর অ্যান্সারে আমরা লিখব, যেহেতু আমরা জানি শব্দের বেগ ভি সমান হলো 330 মিটার পার সেকেন্ড, সেটা আমরা আগে লিখে নিলাম। এবং এইখানে দেখাও দেওয়া আছে বেগ এবং শব্দের বেগের অনুপাতকে বলা হয় ম্যাশ, তাইলে আমরা লিখলাম এখানে ম্যাশ সমান হলো বেগ বাই শব্দের বেগ অর্থাৎ অনুপাত, বা বেগ সমান হলো ম্যাশ ইন্টু শব্দের বেগ, অর্থাৎ এই বেগটা এখানে রেখে শব্দের বেগ এখানে ভাগাকার আছে এখানে নিয়ে আমরা গুণ করে দিলাম। এবার এই যে ম্যাশ, এটার মানে কিন্তু 9 গুণ, যুদ্ধ বিমানেরটা যেহেতু 9 গুণ বলা আছে, তাহলে ম্যাশের জায়গায় আমরা বসিয়ে দিলাম 9, এবং শব্দের বেগ ছিল 330, এখানে এটা বসাইলাম, গুণ করলে হবে 2970 মিটার পার সেকেন্ড। অতএব ম্যাশ 9 যুদ্ধ বিমানের গতিবেগ হলো 2970 মিটার পার সেকেন্ড। 3 নম্বর কোয়েশন হলো, কোনো একটি শহরে গ্রীষ্মকালে শব্দের বেগ শীতকালের তুলনায় 0.05% বেড়ে গেছে। শীতকালে তাপমাত্রা 10 ডিগ্রি সেলসিয়াস হলে গ্রীষ্মকালে তাপমাত্রা কত? এর অ্যান্সারটাও খুবই সহজ। এখানে শীতকালে তাপমাত্রাটা হলো 10 ডিগ্রি সেলসিয়াস, যেটা দেয়া আছে। এটাকে আমরা কেলভিনে নিব, তাহলে 273-এর সাথে যোগ করতে হবে, তাহলে হবে 283 কেলভিন। এবার ধরি শীতকালে শব্দের বেগ হলো V1, এটা আমরা ধরে নিলাম। তাহলে গ্রীষ্মকালে শব্দের বেগটা কত হবে? গ্রীষ্মকালে শব্দের বেগটাকে আমরা এবার যদি V2 ধরে নেই, তাহলে হবে শীতকালে শব্দের বেগের সাথে আবার এই শীতকালে শব্দের বেগের এত পার্সেন্ট বাড়বে, যেহেতু বইলা দিছে যে গ্রীষ্মকালে শব্দের বেগ হলো 0.05% বেড়ে গেছে শীতকালের তুলনায়, তাই V1 প্লাস V1 এর 0.05% লিখবো এখানে। এরপর এই 0.05কে পার্সেন্টের জন্য 100 দিয়ে ভাগ করতে হবে। এবার এই V1 প্লাস এইটার মান দাঁড়াবে আমাদের 0.0005, এবং এই V1 ছিল এখানে, এটা আমরা গুণাকারে লিখে দিলাম। এরপর এখানে দেখো V1 কিন্তু কমন যায়, তাহলে V1 যদি কমন নেই তাহলে এইখানে থাকবে শুধু 1, যেহেতু এখানে আর কিছু থাকে না তাই শুধু 1 থাকে, এবং এখান থেকে V1 চলে আসার কারণে শুধু থাকবে 0.0005, তাহলে 1 এর সাথে এটা যোগ করলে হবে 1.0005 V1। এখন গ্রীষ্মকালে তাপমাত্রা যদি আমরা T2 ধরে নেই বা টেম্পারেচার 2, তাহলে আমরা জানি হলো সূত্র V1/V2 সমান হলো √T1/T2। এবার আমরা V2 এর মানটা বসাই দিলাম এখান থেকে যা পাইছি। এর পরের লাইনে এখানে যে রুট ছিল ওইটা ওই পাশে নিয়ে আমরা স্কয়ার করে দেব, এবং এখানে V1 এ কাটা যাওয়ার কারণে উপরে থাকবে শুধু 1, আর এই রুটটা ওই পাশে গিয়ে হয়ে গেল স্কয়ার। এইবার যদি আমরা এটাকে উল্টিয়ে ফেলি তাহলে T2 উপরে যাবে, T1 নিচে আসবে, এবং এটার 1.0005 উপরে যাবে, 1 নিচে আসবে, এবং এইটাকে 1 দিয়ে যদি ভাগ করি তাহলে কিন্তু এইটাই থেকে যাবে, এবং এইখানে T2/T1 হওয়ার কারণে ওইটা এই পাশে ওই পাশ করার পরে T2 সমান হবে 1.0005 স্কয়ার, এবং এখানে যে T1টা ছিল ওই পাশে গিয়ে গুণ হয়ে যাবে। তাহলে এইটার সাথে কিন্তু এই T1 এর মানটা গুণ করব, T1 এর মান কিন্তু 283 কেলভিন, যেটা আমরা উপরে এখানে বের করেছিলাম 10 ডিগ্রি সেলসিয়াস বেড়ে যাওয়ার কারণে গ্রীষ্মকালে। এরপর এটার মানটা বের হবে হলো T2 সমান 283.28 কেলভিন, এবং এখানে 283 থেকে আমরা 273 যেটা সাধারণ তাপমাত্রা, সাধারণ কেলভিনে তাপমাত্রা, সেটাকে বিয়োগ করার পর হবে 10.28 ডিগ্রি সেলসিয়াস। তাহলে গ্রীষ্মকালের যেই তাপমাত্রাটা সেটা হলো 10.28 ডিগ্রি সেলসিয়াস, এটাই হলো অ্যান্সার। এরপর 4 নম্বর কোয়েশ্চেনটা হলো, আমরা 20 হার্জ থেকে 20 কিলো হার্জ পর্যন্ত শব্দ শুনতে পারি। 20 হার্জ এবং 20 কিলো হার্জ শব্দের তরঙ্গ দৈর্ঘ্য কত? খুবই সহজ। ধরি মাধ্যমে শব্দের বেগ হলো 330 মিটার পার সেকেন্ড, এটা হলো বেগ, শব্দের বেগ সাধারণত বায়ু মাধ্যমে। তাহলে 20 হার্জ কম্পাঙ্কের শব্দের তরঙ্গ দৈর্ঘ্যটা হবে, এটাকে λ1 ধরে নিলে, এটা সূত্র হলো λ সমান b/f, তাহলে λ1 সমান হবে b/f ল্যামডা। v এর মান 330 দৈর্ঘ্য। এরপর f1 বা ফ্রিকোয়েন্সি অর্থাৎ কম্পাঙ্ক যেটা, সেটা হলো 20, এই যে 20 হার্জ, সেটা বসিয়ে দিলাম, তাহলে বের হবে 16.65 মিটার এটার জন্য, এবং 20 কিলো হার্জের বেলায়ও একইভাবে λ2 সমান v/f2। এবার 330 বাই হবে 20 গুণ 10 কিউব, কারণ কিন্তু কিলো বলছে, কিলো হার্জ যেহেতু তাই আমাদেরকে 1000 দিয়ে গুণ করতে হয়, এই কারণে এই 20কে 1000 দিয়ে গুণ করলাম, তাহলে হবে 0.0165 মিটার। অতএব মাধ্যমে শব্দের বেগ
30 মিটার পার সেকেন্ড বিবেচনায় 20 হার্জ ও 20 কিলো হার্জ কম্পাঙ্কের শব্দের তরঙ্গ দৈর্ঘ্য যথাক্রমে 16.5 মিটার এবং 0.0165 মিটার। এই ভিডিওতে আমরা ক্লাস 9-10 এর পদার্থবিজ্ঞান বইয়ের সপ্তম অধ্যায়ের 207 পৃষ্ঠার মধ্যে যে বহু নির্বাচনী প্রশ্নগুলো দেওয়া আছে সেগুলোর উত্তর নিয়ে আলোচনা করব। প্রথম বহু নির্বাচনীটা হলো শব্দ কোন ধরনের তরঙ্গ? এর অ্যান্সার হবে গ, অনুদৈর্ঘ্য তরঙ্গ। এরপর 2 নম্বর কোয়েশ্চেন, শব্দের বেগ কোন মাধ্যমে সবচেয়ে বেশি? এটার অ্যান্সার হবে ক, কঠিন মাধ্যমে। এটা কিন্তু অন্য কোনো কিছু হবে না, গ্যাসীয়, তরল বা প্লাজমা এগুলো হবে না। এরপর 3 নম্বরটা হলো বৈদ্যুতিক লাইনে মৃত বাদুড় ঝুলে থাকতে দেখা যায় কেন? এটার অ্যান্সার হবে খ, 1 ও 3, অর্থাৎ বৈদ্যুতিক লাইনের কারণে সৃষ্ট তড়িৎ ক্ষেত্র দ্বারা বাদুড় আকৃষ্ট হওয়ায় এবং বাদুড় একটি তারে ঝুলে অপর তারটি স্পর্শ করায়। 2 নম্বরটা হবে না, যেটাতে বলা হয়েছে সামনের দিকের শব্দোত্তর তরঙ্গের প্রতিধ্বনি শুনতে না পাওয়ায়। এরপর 7.16 চিত্রে, অর্থাৎ এই চিত্রের মধ্যে এস একটি শব্দ উৎস এবং এবি পানির পৃষ্ঠতল। শব্দের বেগ যদি 332 মিটার পার সেকেন্ড ধরে নিয়ে এবং পাশের তথ্য ও চিত্রের ভিত্তিতে 4 ও 5 নং প্রশ্নের উত্তর দাও। 4 নং কোয়েশ্চেনটা হলো পানির উচ্চতা এইচ এর মান সর্বোচ্চ কত পর্যন্ত প্রতিধ্বনি শোনা যাবে? এর অ্যান্সার হলো খ নাম্বারটা 13.40 মিটার। এটার ব্যাখ্যাটা চলো আমরা একটু দেখে নিই। এখানে আমরা শর্টকাট সূত্রগুলো ব্যবহার করব। আমরা জানি সূত্র একটা আছে, 2D সমান হলো VT বা D সমান VT/2। এখানে D হলো দূরত্ব, V হলো বেগ এবং T হলো সময়। তো 2D সমান VT। এবার D এর মানটা তাহলে 2 এখানে নিয়ে ভাগ করে দিলে যা হবে তা বের হবে। তো এখানে B এর মান হলো 332, যেটা আমাদেরকে দেয়াই আছে প্রশ্নে, এই যে এখানে। এরপর T এর মান হলো 0.1 সেকেন্ড এবং এখানে যেই 2 ছিল ওইটা নিয়ে ভাগ করার পর হবে 16.6 মিটার। তাহলে এইচ এর সর্বোচ্চ যেই মানটা সেটা হবে 20 প্লাস 10 থেকে 16 বিয়োগ দিলে যেটা, কারণ এখানে এই যে পুরোটার মান এখানে 20, এইটুকু পানি ছাড়া, পানি সহ হলো পানিটুকু হলো 10, তাহলে পুরোটা হবে 30। এখান থেকে 16.6 বিয়োগ দিলে যেটা হবে সেটাই হলো এইচ এর সর্বোচ্চ মান। তাহলে এটা হবে 13.4 মিটার। এরপর 5 নম্বর কোয়েশ্চেনটা হলো প্রদত্ত চিত্রের ক্ষেত্রের প্রতিধ্বনি শুনতে কত সময় প্রয়োজন হবে? অ্যান্সার হবে খ, 0.12 সেকেন্ড। এটার ব্যাখ্যাটা চলো দেখি। সময়ের ক্ষেত্রে কিন্তু এই সূত্রটার থেকেই আগের মতোই টি সমান হবে 2D/v, কারণ টিটা এখানে রেখে ভিটা ওইখানে নিয়ে ভাগ করে দাও, তাহলে টি সমান হবে 2D/v। এবার ডি এর মান বসায় দাও 20 মিটার, কারণ যেটা দেওয়া আছে আমাদেরকে প্রশ্নের মধ্যে এখানে, এই যে এতটুকু হলো 20 দূরত্ব। এরপর ভি এর মান তো 332 দেয়াই আছে, এবার এটাকে ভাগ করো, তাহলে হবে 0.12 সেকেন্ড। এই ভিডিওতে আমরা ক্লাস 9-10 এর পদার্থবিজ্ঞান বইয়ের সপ্তম অধ্যায়ের 208 এবং 209 পৃষ্ঠার মধ্যে যে 3টা সৃজনশীল প্রশ্ন আছে সেগুলোর উত্তর নিয়ে আলোচনা করব। প্রথম কোয়েশ্চেনটা হলো রাফসান 10ম শ্রেণীর নির্বাচনী পরীক্ষা দিচ্ছে, পরের দিন তার পদার্থবিজ্ঞান পরীক্ষা। পাশের বাড়িতে বিয়ের অনুষ্ঠান, সেখানে রাত 2টা পর্যন্ত জোরে জোরে গান বাজলো। উচ্চ শব্দের জন্য তার পড়াশোনার দারুণ খুব ব্যাঘাত ঘটল। তার বাবা উচ্চ রক্তচাপের রোগী, তারও অসুবিধা হলো। কয়ের কোয়েশ্চেন, শব্দ দূষণ কি? অ্যান্সার হলো বিভিন্ন উৎস থেকে উৎপন্ন জোরালো এবং অপ্রয়োজনীয় শব্দ মানুষের সহনশীলতার মাত্রা ছাড়িয়ে বিরক্তি ঘটানো এবং স্বাস্থ্যের ক্ষতি সাধন করাই হলো শব্দ দূষণ। খ, শব্দ দূষণের কারণ ব্যাখ্যা করো। আনসার, শব্দ দূষণের নানাবিধ কারণ রয়েছে, যেমন চলন্ত যানবাহনের বিকট আওয়াজ, বিশেষ করে হাইড্রোলিক হর্নের শব্দ। 2, শিল্পাঞ্চলের কলকারখানার অসহ্য শব্দ। 3, প্রচার কাজে ব্যবহৃত মাইক ও স্পিকারের তীব্র আওয়াজ। তারপর 4, বিমানবন্দরের নিকটবর্তী অঞ্চলে জেট প্লেনের বিকট গর্জন। এরপর গয়ের কোয়েশ্চেনটা হলো রাফসানের বাবার কি অসুবিধা হতে পারে এবং এ প্রসঙ্গে জনস্বাস্থ্যে শব্দদূষণের প্রভাব লেখ। এর অ্যান্সার, উদ্দীপক থেকে পাই রাফসানের বাবা একজন উচ্চ রক্তচাপের রোগী, এজন্য শব্দদূষণের কারণে তার রক্তচাপ বৃদ্ধি পেয়ে স্ট্রোক সহ বিভিন্ন মারাত্মক সমস্যার সৃষ্টি হতে পারে। এ প্রসঙ্গে জনস্বাস্থ্যে শব্দদূষণের প্রভাব নিচে বর্ণনা করা হলো।
1. শব্দদূষণ রক্তচাপ বৃদ্ধি করে ও হৃদরোগ সৃষ্টি করে। 2. ক্রমাগত তীক্ষ্ণ ও তীব্র শব্দে মানুষের শ্রবণ শক্তি লোপ পেয়ে বধির হওয়ার সম্ভাবনা দেখা দেয়। 3. উচ্চ শব্দ সুস্থ মানুষের অনিদ্রার কারণ হয়ে দেখা দেয় ও রোগীদের অনিদ্রা আরও বাড়িয়ে তোলে। 4. উচ্চ শব্দের ফলে অনেক সময় স্নায়ুর উত্তেজনা সৃষ্টি হয়। অনেক ক্ষেত্রে উচ্চ শব্দ মানসিক অশান্তি সৃষ্টি করে এবং এতে বিমর্ষতা ও বিষণ্ণতা দেখা দেয়। 6. শিশুদের মনে ভয়ভীতি ও আতঙ্ক সৃষ্টি করে। 7. বিভিন্ন ধরনের উচ্চ শব্দ, মাইকের আওয়াজ, রেডিও, টেলিভিশন ও ডেকের উচ্চ শব্দ মানুষের বিরক্তি ঘটায় এবং রোগীর যন্ত্রণা বাড়ায়। এরপর কোয়েশ্চেন, রাফসানের এলাকায় শব্দদূষণ প্রতিরোধে কী কী ব্যবস্থা নেওয়া যেতে পারে? এর অ্যান্সার, রাফসানের এলাকায় শব্দদূষণ মারাত্মক সমস্যা সৃষ্টি করছে। এর কবলে পড়ে রাফসানের বাবার মতো প্রায়ই অসুস্থ রোগী এবং রাফসানের মতো আরও পরীক্ষার্থীরা ক্ষতিগ্রস্ত হচ্ছে। রাফসানের এলাকায় শব্দদূষণ প্রতিরোধে নিম্নবর্ণিত ব্যবস্থা নেওয়া যেতে পারে। 1. যে কোনো উৎসব বা অনুষ্ঠানে উচ্চস্বরে মাইক বাজানো থেকে বিরত রাখা। 2. উৎসবে পটকা বাজি ফোটানো নিষিদ্ধ করা। 3. বিনা প্রয়োজনে গাড়ির হর্ন বাজানো পরিহার করা। 4. কম শব্দ উৎপাদনকারী ইঞ্জিন বা যন্ত্রপাতি তৈরি করা। 5. লোকালয় ছেড়ে দূরে কলকারখানা ও বিমানবন্দর স্থাপন করা। 6. শহরের মাঝে উন্মুক্ত জায়গা রাখা এবং রাস্তার ধারে শব্দ শোষণকারী গাছপালা লাগানো। 9. কলকারখানায় শব্দ শোষণ যন্ত্রের ব্যবহার চালু করা। 8. শব্দদূষণ নিয়ন্ত্রণের জন্য বিভিন্ন পেশার লোকের সমন্বিত উদ্যোগ নিতে হবে এবং সর্বস্তরের মানুষের মধ্যে এর ক্ষতিকর দিক সম্পর্কে গণসচেতনতা সৃষ্টি করতে হবে। উপরোক্ত পদক্ষেপগুলো গ্রহণ করলে রাফসানের এলাকায় শব্দদূষণ প্রতিরোধ করা সম্ভব। এরপর 2 নম্বর কোয়েশ্চেনটা হলো, নিচে তথ্য 7.7 চিত্রের ভিত্তিতে প্রশ্নগুলোর উত্তর দাও। কয়ের কোয়েশ্চেন, পর্যায়বৃত্ত গতি কাকে বলে? আনসার, কোনো গতিশীল বস্তুকণার গতি যদি এমন হয় যে এটি এর গতিপথের কোনো নির্দিষ্ট বিন্দুকে নির্দিষ্ট সময় পর পর একই দিক থেকে অতিক্রম করে তবে সেই গতিকে পর্যায়বৃত্ত গতি বলে। এরপর ক্ষয়ের কোয়েশ্চেনটা হলো, পানির ঢেউ অনুপ্রস্থ তরঙ্গ কেন ব্যাখ্যা করো? এর আনসার, মাধ্যমের কণাগুলো তরঙ্গ গতির অভিমুখের সমকোণে কম্পিত হতে থাকলে সেই তরঙ্গকে আর তরঙ্গ বা অনুপ্রস্থ তরঙ্গ বলে। পানির ঢেউয়ের ক্ষেত্রে পানি কণার কম্পনের দিক তরঙ্গের গতির দিকের সাথে আড়াআড়ি বা প্রস্থ বরাবর, অর্থাৎ পানির তরঙ্গ কম্পনের দিকের সাথে লম্বভাবে অগ্রসর হয়, এজন্য পানির ঢেউকে অনুপ্রস্থ তরঙ্গ বলে। এরপর গ, শব্দের তরঙ্গ দৈর্ঘ্য নির্ণয় করো। এর আনসার খুবই সহজ, শব্দের কম্পাঙ্ক হলো 1200 হার্জ অর্থাৎ 1200 পার সেকেন্ড। বায়ুর তাপমাত্রা হলো 30 ডিগ্রি সেলসিয়াস। এই তথ্যগুলি কিন্তু এখানে দেওয়া আছে উদ্দীপকের মধ্যেই। এবার শব্দের তরঙ্গ দৈর্ঘ্যকে আমরা ল্যামডা ধরে নিলাম। আমরা জানি যে T1 অর্থাৎ 0 ডিগ্রি সেলসিয়াস সমান 273 কেলভিন তাপমাত্রায় বায়ুতে শব্দের বেগ হলো 330 মিটার পার সেকেন্ড, এটা আমরা জানি। এবং T2তে 30 ডিগ্রি সেলসিয়াসের জন্য এটার কেলভিনে পরিমাপটা হবে 273-এর সাথে এখন আবার 30টা যোগ দিতে হবে, তাহলে কেলভিনে এটা তাপমাত্রা হবে। এই তাপমাত্রায় বায়ুতে শব্দের বেগটা আমরা যদি V2 ধরে নেই তাহলে সূত্র হলো V2/V1 সমান T2/√T2/T1। এবার এই পাশে যেই V1 আছে এটা ওই পাশে নিয়ে ভাগটাকে গুণ করে দেব, তাহলে কিন্তু আমরা এখানে V2 এর মানটা সহজে বের করতে পারবো। তাহলে V1 এর মান এইটা, T2 এবং T1 এর মান এগুলো বসিয়ে দিলাম। এবার হলো 347.66 মিটার পার সেকেন্ড, এটা V2 এর মান। আমরা জানি যে V এর সূত্র হলো F ল্যামডা, তো এখানে আমরা ল্যামডার মান বের করব, তাই আমরা Fটাকে ওই পাশে নিয়ে ভাগ করে দেব। এবার V এর মান এখানে পেয়ে গেলাম এইটা, এবং ফ্রিকোয়েন্সি বা কম্পাঙ্ক দেয়াই আছে আমাদের 1200 পার সেকেন্ড এখানে, এই যে শব্দের কম্পাঙ্ক। তাহলে এখান থেকে আমাদের উত্তরটা বের হবে হলো 0.28792 মিটার। এটাকে 100 দিয়ে গুণ করলে সেটা সেন্টিমিটারে চলে যাবে, অতএব শব্দের তরঙ্গ দৈর্ঘ্য হবে 28.792 সেন্টিমিটার। ঘ নং কোয়েশ্চেনটা হলো, এস অবস্থান থেকে প্রতিধ্বনি শোনা সম্ভব কি গাণিতিক যুক্তিসহ যাচাই করো। এখানে এস এর অবস্থানটা হলো 18 মিটার দেয়াল থেকে দূরে।
উদ্দীপকে উল্লেখিত প্রতিফলক থেকে উৎসের দূরত্ব 18 মিটার এবং বায়ুর তাপমাত্রা হলো 30 ডিগ্রি সেলসিয়াস। গ থেকে পাই 30 ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রায় বায়ুতে শব্দের বেগ হলো 347.66 মিটার পার সেকেন্ড। আমরা জানি কোনো ক্ষণস্থায়ী শব্দ বা ধ্বনি কানে শোনার পর সেই শব্দের অনুভূতি প্রায় 0.1 সেকেন্ড পর্যন্ত আমাদের মস্তিষ্কে থেকে যায়। একে শব্দানুভূতির স্থায়িত্বকাল বলে। এই 0.1 সেকেন্ডের মধ্যে অন্য শব্দ কানে এসে পৌঁছলে তা আমরা আলাদা করে শুনতে পাই না। অতএব এস অবস্থান থেকে প্রতিধ্বনি শোনা সম্ভব হবে যদি মূল শব্দ প্রতিফলিত হয়ে কানে ফিরে আসতে অন্তত 0.1 সেকেন্ড সময় নেয়। এখন 30 ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রায় বায়ুতে শব্দের বেগ হলো v ইকুয়াল 347.66 মিটার পার সেকেন্ড। তাহলে 0.1 সেকেন্ডে শব্দের অতিক্রান্ত দূরত্বটা হবে এই যে 347.66, এটার সাথে 0.1 গুণ করলে যা হবে তা, তাহলে হবে 34.766 মিটার। সুতরাং এস অবস্থান ও প্রতিফলকের মধ্যবর্তী ন্যূনতম যে দূরত্বটা প্রয়োজন সেটা হলো এটাকে যদি আমরা 2 দিয়ে ভাগ করি তাহলে যা হবে সেটা, তাহলে হবে 17.383 মিটার। কেন আমরা এখানে 2 দিয়ে ভাগ করলাম? কারণ হলো এই যে এখান থেকে কিন্তু 18 মিটার আগে শব্দটা যেতে হবে, গিয়ে কিন্তু আবার 18 মিটার আসতে হবে। তো এই যে দূরত্বটা যাওয়া আসায় কিন্তু 2 বার, এই 2 বারের কারণে আমরা 2 দিয়ে ভাগ করলাম, তাহলে যেটা হলো সেটাই কিন্তু উত্তর হবে আমাদের। তাহলে উত্তরটা হলো অতএব এস অবস্থান থেকে প্রতিধ্বনি শোনা সম্ভব। এরপর 3 নম্বর সৃজনশীলের মধ্যে উদ্দীপকটা হলো গ্রীষ্মকালীন ছুটিতে নুসরাত তার ছোট বোন ও পরিবার সহ সাজেক বেড়াতে গেল। সেখানে নুসরাত তার ছোট বোনকে প্রতিধ্বনির বাস্তবিক ঘটনা দেখানোর জন্য পাহাড়ের পাশে দাঁড়িয়ে চিৎকার করলো, কিন্তু তার প্রতিধ্বনি শুনতে না পেয়ে মন খারাপ করলো। তখন তার বাবা নুসরাতকে আরও 3 মিটার সরে গিয়ে আবার শব্দ করতে বললেন এবং এইবার নুসরাত প্রতিধ্বনি শুনতে পেল। ওই দিন ওই স্থানে শব্দের বেগ ও কম্পাঙ্ক যথাক্রমে 322 মিটার পার সেকেন্ড এবং 1328 হার্জ। কয়ের কোয়েশ্চেন প্রতিধ্বনি কি? আনসার হলো যখন কোনো শব্দ মূল শব্দ থেকে আলাদা হয়ে মূল শব্দের পুনরাবৃত্তি করে তখন ওই প্রতিফলিত শব্দই প্রতিধ্বনি। কয়ের কোয়েশ্চেন প্রতিধ্বনি শোনার জন্য একটা ন্যূনতম দূরত্বের প্রয়োজন কেন? আনসার, কোনো ক্ষণস্থায়ী শব্দ বা ধ্বনি কানে শোনার পর সেই শব্দের রেশ প্রায় 0.1 সেকেন্ড যাবৎ আমাদের মস্তিষ্কে থেকে যায়। একে শব্দানুভূতির স্থায়িত্বকাল বলে। এই 0.1 সেকেন্ডের মধ্যে অন্য শব্দ কানে এসে পৌঁছালে তা আমরা আলাদা শুনতে পাই না। সুতরাং কোনো ক্ষণস্থায়ী শব্দের প্রতিধ্বনি শুনতে প্রতিফলক উৎস এমন হবে যাতে মূল শব্দ প্রতিফলিত হয়ে কানে ফিরে আসতে অন্তত 0.1 সেকেন্ড সময় নেয়। তাই যদি 0 ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রায় বায়ুতে শব্দের বেগ 330 মিটার পার সেকেন্ড ধরা হয় তাহলে 0.1 সেকেন্ডে শব্দ 33 মিটার দূরত্ব যায়। সুতরাং প্রতিফলককে শ্রোতা থেকে কমপক্ষে 33/2 অর্থাৎ 16.5 মিটার দূরত্বে রাখতে হবে। এরপর গয়ের কোয়েশ্চেন, নুসরাতের উচ্চারিত শব্দের তরঙ্গ দৈর্ঘ্য কত? একদম সহজ অঙ্ক। এখান থেকে দেয়া তথ্যের আলোকে আমরা এটাকে নির্ণয় করব। শব্দের বেগ এখানে দেয়া আছে 332 মিটার পার সেকেন্ড, এই যেটা। এরপর কম্পাঙ্কও কিন্তু দেওয়া আছে 1328 হার্জ। তাহলে তরঙ্গ দৈর্ঘ্য খুব সহজ একটা সূত্র, v ইকুয়াল এফ ল্যামডা। এখান থেকে আমরা ল্যামডা যেহেতু বের করব তাহলে এফটা ওই পাশে নিয়ে শুধু ভাগ করে দিব, v এর মান এফ এর মান বসিয়ে দেব, উত্তর হবে 0.25 মিটার। এরপর ঘ নং কোয়েশ্চেনটা হলো নুসরাতের চিৎকার করার 0.3 সেকেন্ড পর প্রতিধ্বনি শুনতে চাইলে নুসরাতকে আরও কতটা পেছনে যেতে হবে? এই ঘয়ের অ্যান্সারে লিখব নুসরাতের প্রতিধ্বনি শোনার বর্তমান অবস্থানের দূরত্ব d1 হলে উদ্দীপক অনুসারে আমরা জানি সূত্র হলো t সমান 2d/v। তো এখানে 0.1 হলো 0.1 সেকেন্ড হলো শ্রবণানুভূতির স্থায়িত্বকাল, যেটা আমাদের মাথায় থেকে যায়। ওইটা অনুযায়ী আমরা দূরত্বটা আগে বের করে নিব। তাহলে 0.1 ইকুয়াল হবে 2d1/v। এখন d এর মান যেহেতু বার করব তাহলে ডিটা এই পাশে রেখে বাকি সব ওই পাশে পাঠিয়ে দেব, তাহলে হবে 0.1v/2 এবং উত্তরটা তাহলে v এর মানটা বসালে হবে 16.6 মিটার। এবার ধরি আমরা 0.3 সেকেন্ড পর প্রতিধ্বনি শুনতে চাইলে পাহাড় হতে নুসরাতের দূরত্ব d2 হতে হবে। তো এখানে t
টি এর মান কিন্তু আমরা 0.3 সেকেন্ড সময়ের মান পেয়ে গেছি এবং এখানে 2d/v এর মধ্যে যেহেতু আমরা ডি এর মানটা বের করব আগের মতে ওইখানে আমরা আবার ভিটা নিয়ে যাব। ভি এর মান কিন্তু শব্দের বেগ দেওয়া আছে 332, এটা বসাই দেব, তাহলে হবে এম এর 49.8 মিটার ডি এর মান। নুসরাতের আরও পিছনে সরতে হবে হলো 49 থেকে 16কে এবার বিয়োগ দেব, তাহলে হবে 33.2 মিটার। অতএব 0.3 সেকেন্ড পরে প্রতিধ্বনি শুনতে চাইলে নুসরাতকে আরও 33.2 মিটার পিছনে যেতে হবে। এই ভিডিওটি এই পর্যন্তই। পরবর্তী ভিডিওতে আমরা এর পরের অধ্যায় অর্থাৎ 8ম অধ্যায় আলোর প্রতিফলন অধ্যায়টির সবগুলো প্রশ্নের উত্তর নিয়ে আলোচনা করব। সেই ভিডিওটা পেতে হলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রেখো।